রেড স্কোয়াড টিম ফাইনালি পৌঁছে গেছে কান্তি গাঙ্গুলির এখানে ভিলেজে, প্রতিবন্ধী ভিলেজ যেটা আমরা যেরকম কথা দিয়েছিলাম আমরা ত্রাণের সামগ্রী নিয়ে আসব। এখানে এলাম, ওনার ব্যবস্থা দেখলাম। স্কুলের এই পুরো চত্বর জুড়ে বিভিন্ন স্কুল, মুখ বধির থেকে শুরু করে মানসিকভাবে প্রতিবন্ধী লোকেরা এখানে আছেন, শিক্ষা প্রাপ্তি করে তারা নিজেদের অধিকারের জন্য লড়াই করছেন। এবং এই এপিসোডে আমরা দেখব এই লড়াই কেন শুরু হয়েছিল এবং কান্তি গাঙ্গুলি মহাশয় কেন এত দিক থাকতে রাজনীতির এইভাবে প্রতিবন্ধী মানুষদের নিয়ে এই কাজটি শুরু করলেন। আজকে আমাদের কোনো পার্টি কিন্তু প্রতিবন্ধীদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কোনো ধরনের আন্দোলন করেননি। এটি একটি অত্যন্ত অভিনব প্রচেষ্টা, যা শুরুতে তো অনেকভাবেই কান্তি গাঙ্গুলি মহাশয়কে লোকে হেয় করেছিল, কিন্তু আজ এটি আমাদের ভারতবর্ষের ওয়ান অফ দ্য বিগেস্ট অর্গানাইজেশন যারা প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজকর্ম করছেন। এদের এবার মূল উদ্দেশ্য হবে এই ৩ ডিসেম্বর থেকে সারা ভারত জুড়ে সাইকেল অভিযান, যাতে প্রতিবন্ধী মানুষদের দাবি এবং তাদের অধিকার নিয়ে বিভিন্ন জেলায়, রাজ্যে কাজকর্ম করা হবে এবং টানা ১ বছর এই কাজ চলতে থাকবে। সুতরাং আপনারা সবাই এগিয়ে আসুন, কান্তি গাঙ্গুলি মহাশয়ের সঙ্গে থাকুন এবং একটি প্রতিবন্ধকতাহীন সমাজ গড়তে আমাদেরকে সাহায্য করুন। আপনাকে আমাদের সাথে পেয়ে আমরা খুবই আনন্দিত, রেড স্কোয়াড কলকাতা এফএম থেকে। তো আমরা আপনার এই প্রতিবন্ধী ভিলেজে এখন বসে আছি, আমাদের সঙ্গে মাননীয় কান্তি গাঙ্গুলি মহাশয় রয়েছেন। এই যে প্রতিবন্ধী ভিলেজ, এটা আপনি যে শুরু করেছিলেন, তার পেছনে কি উদ্দেশ্য ছিল, কিভাবে করলেন, কেন করলেন, একটু আমাদের যদি বলেন সবিস্তারে। বেশিরভাগ হওয়ার পরে বস্তু আসা, সেই জীবন যন্ত্রণার আমি তো অংশীদার। শিয়ালদা স্টেশন বস্তিতে থাকা, নিজের বাবা বিনা চিকিৎসায় মারা যাওয়া, বেলেঘাটা ব্রিজে বিক্রি করে শ্মশান কাটে। তারপর ওদের সম্ভবত 1949-50 সাল স্বাধীনতা দিবসের বেলেঘাটা রাস্তার উপর দিয়ে বিশাল মিছিল, সুসজ্জিত ছেলেমেয়েরা সাদা পোশাক, সাদা জামা, প্যান্ট বানিয়ে। আপনাকে জামা আর একটা প্যান্টের গেঞ্জি সেটা উপস্থিত সেই দেখে মাকে প্রশ্ন করেছিলাম, ওরা সাদা জামা কাপড় পরেছে, আমাদের ওরকম জামা কাপড় কিনে দেবে। সেদিন মা বলেছিল ওরা বলবো সবাই। সেই উৎস সন্ধানই আমার প্রস্তুতি, অনুসন্ধান। তারপর তো ছাত্র জীবন, সেই সময় রাজনীতির সঙ্গে আসা, ধরো ৬১ বছর রাজনৈতিক জীবন। রাজনৈতিক জীবনে আমি একটাই মনে করতাম, আগে তুমি হিউম্যানিস্ট হও, তারপর তুমি কমিউনিস্ট। আমি হিউম্যানিস্টই হতে চেয়েছিলাম, সেই চেষ্টা এখনো চালাচ্ছি। কমিউনিস্ট হওয়া এই রাজনৈতিক জীবন চলাকালীন তারপর আমার ৮.৫ বছর পলাতক জীবন, আদাকাশি সন্ত্রাস, ৩.৫ বছর বিনা বিচারে জেল, যৌবনের ১২টা বছর। তারপর তো রাজনৈতিক জীবনে আরো প্রত্যক্ষভাবে অংশগ্রহণ, এই সমস্ত কিছু ছিল। প্রতিবন্ধী সম্পর্কে জানতে চাইছি সেটাতেই বলছি। যখন যাদবপুরে আমার ধারণা সম্ভবত সেটা ৭৯ আসে, এখানকার গণ আন্দোলনের সঙ্গে যুক্ত, কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত, শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত, এই যে প্রতিবন্ধকতা যুক্ত মানুষ আমাদের দেশে এত মানুষ, আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, আমাদের যে ধারণা, আমাদের সর্বস্তরের নেতৃত্ব,
এই প্রতিবন্ধকতা যুক্ত মানুষ সম্পর্কে সাধারণ মানুষ তুচ্ছতা ছিল, ঘৃণা, করুণার পাত্র, এই সমস্ত মনোভাব দিয়েছে। এদের যে সমাজের ভবিষ্যতে নিয়ে আসতে হবে, এই ভাবনা চিন্তা আমাদের পার্টির অভ্যন্তরে কখনো ছিল না। এরকম ঘটনার সঙ্গে জড়িয়ে পড়াটা একটা অদ্ভুত কাহিনী। আমার পলাতক জীবন যখন আদাবাসী সন্ত্রাস, তখন ৭৭ সালে ফিরে আসি। আমাদের পাড়ার একটি ছেলে, প্রবীর বলে নাম, ৬-৭ বছর বয়স, হাসতো, খেলতো, ফুটফুটে দেখতে, স্কুলে যেত। ফিরে আসার পরে দেখি ও প্যারালাইসিস হয়ে গেছে, নিজে নির্বাঙ্গ আসা, অবাস্তব চাকরি। সত্যি সত্যি যদি বলো, আমি তখন তুচ্ছতা ছিল, ওকে কেউ আর কি কাজ করবে। সেইভাবে আমি কিন্তু ওর কথা ভাবিনি বা ওদের কথা ভাবিনি। আর ওর টেনাসিটি, রোজই আসতো একটা কিছু করে দিন, নাহলে সংসার চলবে না, না খেয়ে। এই কথায় কোথায় জিজ্ঞেস করলাম, তোদের এই প্রতিবন্ধকতা যুক্ত মানুষেরা সংখ্যায় কত আছে জানো? কারণ প্রতিবন্ধী সম্পর্কে যদি বলো, আমরা কানা, খোড়া, ল্যাংড়া, বোবা, এই ভাষার কথা। প্র্যাকটিক্যালি ওর কাছ থেকেই প্রতিবন্ধকযুক্ত মানুষের সমস্যা সম্পর্কে বুঝতে পারবে। সমাজের প্রায় 8 থেকে 10 ভাগ মানুষ, এরা প্রতিবন্ধকতা যুক্ত মানুষ। সমাজ এদের অন্য চোখে দেখে। ওটা আমরা তো কমিউনিস্ট পার্টি, আমাদের বিপ্লবের কথা, সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা। They are the largest minority of our country in world. এইসব করতে করতে, ওদের সঙ্গে আলোচনা করতে করতে, ওদের সমস্যা সম্পর্কে জানাশোনা, তখন একটা বিরাট জগৎ খুলে গেল। এই প্রান্তিক মানুষদের জন্য তো আমাদের ভাবনা চিন্তা করা। দেখো, সেই সময় যখন আমি এই ভাবনা চিন্তা নিয়ে আমরা এগোচ্ছি, তখন আমারই সহকর্মী যারা বলো, রাজ্য স্তরের নেতৃত্ব, আমার বন্ধু বান্ধব, কারণ নাম হচ্ছে না, তারাও অনেক সময় তুচ্ছতা ছিল, করতে তুই আর কিছু পেলি না, এই ল্যাংড়া কানা করে নিয়ে তুই সমর্থন জিতছে। আরো ওদের সম্পর্কে জানা, বোঝা, স্টাডি করে দেখলাম যে এদেরও ভবিষ্যতে নিয়ে আসা যায়। এই ভাবনা চিন্তা করার ভেতর থেকে প্রতিবন্ধী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়া, তারপর অনেক মানুষকে কাছেও পেলাম। এখন রাজ্যব্যাপী প্রতিবন্ধী সংগঠন। আমাদের প্রথম কাজটা হয়েছে, যদি মনে করো, এখন যারা প্রতিবন্ধকযুক্ত মানুষ, তাদের লেখা পড়া, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো করা, আর মানুষকে সচেতন করা, প্রতিবন্ধীর সংখ্যা যাতে কমে যায়। তারপরে প্রতিবন্ধীদের নিয়ে ভাবনা করতে করতে মনে হলো, আমাদের দেশে শিক্ষানীতি আছে, শ্রমনীতি আছে, নানান রকম নীতি, ক্রিয়া নীতি আছে, কত। কিন্তু প্রতিবন্ধকযুক্ত মানুষের জন্য দেশে তো কোনো আইন নেই। এই ভাবনা চিন্তা করতে করতে সল্টলেক স্টেডিয়ামে একটা ন্যাশনাল কনভেনশন, সোমনাথ চ্যাটার্জি ছিল, সাধন গুপ্ত ছিল, নদীর গুপ্ত ছিল। হ্যাঁ, বলতে তোমরা পেয়ে যাবে। সম্ভবত 1985-86। এখন তো গোটা রাজ্যেই প্রতিবন্ধী সংগঠন নিজের পায়েই দাঁড়িয়েছে। আমাদের রাজ্যে প্রায় লক্ষাধিক সদস্য। দিস ইজ রাইট বেস্ট। করুণা ভিক্ষা দেওয়ার জন্য সম্ভব। 18 বছর বয়স আমি ভোট দিই, আমার বাঁচার অধিকার আছে। এই নিয়ে আন্দোলন সভা করতে করতে গোটা দেশেই এখন প্রতিবন্ধকযুক্ত মানুষের সংগঠন গড়ে উঠেছে, এনপিআরডি। আমি তার প্রথম জেনারেল সেক্রেটারি ছিলাম, এখন মজুরি জেনারেল সেক্রেটারি। তারপর তো দিল্লিতে ট্রেন, একটা স্পেশাল ট্রেন বোঝাই করে আমরা জাহাজ করলাম, নানান রকম ঘটনার আন্দোলন, সংগ্রাম, আইন অমান্য, সমস্ত কিছু বেঁচে এখন অন্তত ওকে লোকে ন্যাংরা, কানা, খোড়া এই শব্দটা বলে।
প্রতিবন্ধী অথবা বিশেষ চাহিদা সম্পন্ন এই সামাজিক সম্মানটুকু প্রতিবন্ধী ছেলেমেয়েরা পেয়েছে। পাচ্ছে আত্মমর্যাদা। এখন ক্যাটাগরি 21টা হয়ে গেছে, আগে ছিল 7টা, এখন হচ্ছে 21টা। নতুন আইন হচ্ছে, দিল্লিতে আইন পার্লামেন্টের সমস্ত দলই সমর্থন করেছে। আইন ভোটে পড়ো, এখনো গোটা দেশে এই আইন কার্যকরী হচ্ছে। আইনের অনেকগুলি ভালো দিক আছে, কিন্তু সেগুলো এক্সিকিউশন হচ্ছে না। যেমন প্রতিবন্ধীদের চাকরির ক্ষেত্রে শতকরা 4 ভাগ কোথায় রাইট টু এডুকেশন, কোথায় ইনক্লুসিভ এডুকেশন, ব্যারিয়ার ফ্রি, মানে প্ল্যাটফর্ম বলো, হাসপাতাল বলো, সরকারি অফিস বলো, সেখানে তো ব্যারিয়ার ফ্রি হচ্ছে। এগুলো তো এখন কিন্তু গড়ে ওঠেনি, কিন্তু আইনের লেখা, আইনের লেখা যে প্রতিবন্ধীরা 100 দিনের কাজ, গীতাঞ্জলি, আবাস, এগুলো অগ্রাধিকার, তাদের রিজার্ভেশন, কেউ মানে না। এখন এই আইনটা যাতে রাজ্য কেন্দ্রীয় সরকার যাতে এক্সিকিউট করে, সেই লড়াইটাই আমরা চালাচ্ছি। পাশাপাশি আমরা প্রতিবন্ধীদের নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করি যে স্কুলগুলো আমাদের তৈরি করার উদ্যোগ নিতে হবে, তারপর সরকার পোষিত হবে। এইভাবে আমাদের রাজ্যে প্রায় 29টা স্কুল হচ্ছে। তোমরা যেখানে আসো প্রতিবন্ধী ভিলেজ, এখানে হিয়ারিং ইম্পেয়ারদের স্কুল, মেন্টালি রিটার্ডেড স্কুল, ছেলেমেয়েদের বড় হোস্টেল, শিক্ষার্থী যারা ব্লাইন্ড তাদের থাকার জায়গা, অটিজম, এইসবগুলো আছে। আমরা কিন্তু কর্পোরেট বডির সাহায্য নিয়ে চলি। প্রথম থেকে আমাদের কনসেপশন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি সাহায্য দিয়ে নেবো আপত্তি নেই। কিন্তু কর্পোরেট বডিটা যে ঢুকে চাইবো, ফরেন ফান্ড এর উপর নির্ভরশীল হবো, সরকারের উপর নির্ভরশীল তা না। আমরা রাইট বেস অর্গানাইজেশন ব্লক ধরে ধরি, প্রতিবন্ধীদের প্রতিবন্ধী পরিচয়পত্র, হেলথ সার্টিফিকেট, আইডেন্টি কার্ড কীভাবে পেতে পারে, আর প্রতিবন্ধী পরিবারকেও সচেতন করতে হবে। যার ফলে আজকে দেখবে, আর যাই হোক সামান্য হলো 1000 টাকা প্রতিবন্ধী ভাতা পায়, কিন্তু সমস্ত প্রতিবন্ধযুক্ত মানুষ তো পায় না। এদের হয়ে ব্রিটিশ সরকারি আমি যাবে টাকা, কথাগুলো বলবে টাকা। আমরা প্রতিবন্ধীদের একটা কথাই বলি, দেখো তুমি সচেতন, তুমি ভিক্ষের উপর বেঁচে থাকবে এই মনোভাব কিন্তু তোমার না থাকবে, তোমার অধিকার সম্পর্কে সচেতন। এটাই রাইট বেসড অর্গানাইজেশন। আজকে বলতে পারো গোটা ভারতবর্ষ ব্যাপী একটা রাজ্য বাদ দিয়ে মোটামুটি এই সংগঠন সর্ববৃহৎ সংগঠনে পরিণত হয়েছে। এবং এদের প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে অন্যান্য সমস্ত কাজ যতটা পারি আমরা করি। আর আমরা নিজেরা যদি বলো ফান্ডের কথা, এই ফার্মেসি, এদিকে বিএড, স্পেশাল বিএড, জেনারেল বিএড, এই সমস্ত নিজস্ব প্রেস, এগুলোর প্রতিবন্ধীরা এগুলো প্রশিক্ষণও চলে, আবার এইসব চলে। এছাড়া করি কি আমরা ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম, আর প্রতিবন্ধযুক্ত মানুষদের প্রতি বছর স্পোর্টস প্রায় 4-5 হাজার ছেলেমেয়ে অংশগ্রহণ করে। স্টেট থেকেও যদি বলো এটা অংশ, এখন তো আমাদের দেশে প্যারা অলিম্পিকটা অনেক পপুলার হয়েছে। সমাজকে সচেতন করা আর রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে তাদের খানে জল ঢোকা, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। এইভাবে বেরোচ্ছি। তো অনেকেই বিভিন্ন সংস্থা এনজিও কাজ করে ভালো, ফ্রিল্যান্সিং পুণ্য অর্জন করার জন্য করছি। আমরা এই কাজটা করি নৈতিক দায়বদ্ধতা, এই দৃষ্টিভঙ্গিতে আমরা চলি। বলো আর কি? এখানে আপনারা মানে এইখানে স্কুলেই যা যা বললেন এখন অব্দি যা কাজ হয়েছে, ভবিষ্যতের আরো পরিকল্পনা আগে এগোনোর কিছু? যেমন তুমি এই কথাটা বলছি, এক্ষুনি সেই আলোচনা করে না। ধরো তুমি আমাকে বলো, এখন প্রতিবন্ধকতা যুক্ত ক্যাটাগরির মধ্যে অনেকগুলি আছে, তার মধ্যে থ্যালাসেমিয়া, হেমোফিলিয়াটা আছে। আচ্ছা, আগেটা যুক্ত হয়েছে। এই তুমি এসছো, তার আগে আমি যে বিটিটা করে এলাম, নরওয়ে, ডেনমার্ক, এইসব দেশ কিন্তু আজকে থ্যালাসেমিয়া। তৃতীয় বিশ্বের দেশেই
এই থ্যালাসেমিয়া হেমোগ্লোবিনটা বেশি। এটার জন্য তো বেশি কিছু করার দরকার হবে না। যদি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এরা একটা আইনই যদি করে হুম। যে ছেলে মেয়েদের বিয়ের আগে রক্ত পরীক্ষাটা পরীক্ষা বাধ্যতামূলক, বাধ্যতামূলক। তাহলে তো এটা নির্মূল করা। তো সরকারের কাছে যতবারই চিঠি পাঠাই উত্তর আসে না। এই নিয়ে আজকে চিকিৎসক বন্ধুদের সঙ্গে কথা হচ্ছিল। 3 ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। থ্যালাসেমিয়া মুক্ত দেশ চাই, এই সচেতনতামূলক আন্দোলন গোটা পশ্চিমবাংলা ব্যাপী। কয়েকজন সাইক্লিস্ট এই বার্তা নিয়ে পশ্চিমবাংলার সমস্ত ব্লক, সমস্ত মিউনিসিপ্যালিটি 1 বছর ধরে টানা তারা বাড়িতে দিতে পারবে। মানুষকে সচেতন করো, আর যারা প্রশাসনে আছে তারাও যাতে এই সম্পর্কে ওয়াকিবহাল হয়। শুধু এইটুকু করলে পরেই তো আমাদের থ্যালাসেমিয়া নির্মূল দেশটাকে উঠতে পারে। প্রতিবন্ধীর সংখ্যা বাড়ুক এটা তো চাই না, যত কমে ততই আমরা আনন্দ পাই। একেবারে নির্মূল হবে তা না। আর প্রতিবন্ধী হওয়া মানে আল্লাহ আর ভগবানের অভিশাপ, এটা আমরা বিশ্বাস করি না। এটা সাধারণত অপুষ্টিজনিত, দারিদ্র্যজনিত, দুর্ঘটনা, এই নানান কারণে হয়। তাহলে সেইগুলো কত কমানো যায় সেই প্রচেষ্টাই চালাতে হবে। এটা আপনাদের আগামী পরিকল্পনা। খুব সুন্দর। আর এবার আমি জানতে চাই সুন্দরবনের ব্যাপারে। আপনি তো এত করছেন, ত্রাণও প্রচুর আসছে। তো আমি এবার এটা জানতে চাই যে শুধুমাত্র আমফান বা যখন বন্যা হলো সে সময়ের নয়, সারা বছর ধরে কি করলে এই দুর্গত মানুষদের পাশে থাকা যায়, আপনি যদি আমাদের জানান। সম্পূর্ণ না হলেও আমরা আপনার সাথে থেকে এতটা চেষ্টা করতে পারি। অনেক সময় লাগে। না না, এটা তো আমরা আপনার কথাটাই রাখছি। হুম সুন্দরবনের এখন অক্সিজেন আছে। হুম। যদি আমাকে বলো, আমার নিজের বাড়িও তো নদীর পাড়ে, হ্যাঁ। এখানে তো সপ্তাহে 1-2 দিন হয়তো আসি। সুন্দরবন অক্সিজেনে আছে মানে এই কথা বলছি, সুন্দরবনের ভবিষ্যৎ কিন্তু 25-30 বছর বেশি আছে কিনা। গ্লোবাল ওয়ার্মিং হুম হুম। এর এফেক্ট পড়বে সবচেয়ে নিচে বাংলাদেশ আর সুন্দরবন। মাত্রার অন্যদিকে এখন তো গোটা সুন্দরবনে যদি বলো প্রতি বছরই বাঁধ ভাঙে, জল উঠছে পড়ে, এসব ঘটনা নিত্য নৈমিত্য। এই নিয়ে দীর্ঘস্থায়ী আন্দোলন, সুন্দরবনের নদীবাঁধ পাকাভুক্ত করো, সুন্দরবনকে রক্ষা করো। এক্ষেত্রে সুন্দরবনবাসীকে সচেতন হতে হবে। সুন্দরবনকে যত্ন করো, রক্ষা করো, ভালো করো। সবটাই সরকার একে দায়ী করে লাভ হবে না। আমরা কেন জঙ্গল কাটবো, কেন ম্যানগ্রোভ ধ্বংস করবো? এই জন্য তো আমাদের সুন্দরবনবাসীকে সচেতন হতে হবে। তেমনি সরকারের তার দায়িত্ব পালন করতে আসতে হবে। এই সব নিয়ে সুন্দরবনকে বাঁচাবার জন্য একটা দীর্ঘস্থায়ী আন্দোলন, সংগ্রাম সুন্দরবন কিন্তু সত্যি সত্যি হচ্ছে খুব বিপজ্জনক জায়গায় চলে আছে। তোমরা এই আমফানে যদি বলো, এই আমফানে অল্পের জন্য বেঁচে গেছে। ইয়াসটা কিছু না, আয়লা, বুলবুল, আমফান, ইয়াস, সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি হয়েছিল আয়লাতে। আর সবচেয়ে বড় ক্ষতি হতে পারত আমফান। আমফানে ঝড়ের গতিবেগ ছিল 270 থেকে 280। আয়লার সময় ঝড়ের গতিবেগ ছিল 170 থেকে 180। ইয়াসের গতিবেগ ঝড় বলতে কিছু না, একটা কলা গাছ নদীর জলের উচ্চতা বেড়ে গেছে, ভাঙে না, বেশি বেড়ে বাঁধ গেছিল। ভাঙে। আয়লাতে বাঁধ ভেঙেছিল সুন্দরবনের নদী বাঁধ 3500 কিলোমিটার, বাঁধ ভেঙেছিল 1000 কিলোমিটার। 778 কিলোমিটার আইডেন্টিফাই হয়েছিল সেন্সিটিভ এরিয়া। কেন্দ্রীয় সরকার সমীক্ষক দলে পাঠিয়েছিল। 5032 কোটি টাকা মঞ্জুরও হয়েছিল। তারপর সরকার নেই, বামফ্রন্ট সরকার চলে গেল, নতুন সরকার এলো। মাত্র 73 কিলোমিটার পাকাভুক্ত কমপ্লিট করার পরে বাকি 4000 কোটি টাকা ফেরত চলে গেল। এখন আয়লার বিধ্বস্ত সেই বাঁধগুলি আমফানে কিন্তু বিধ্বস্ত হয়েছে। এই টাকাটা ফেরত গেল। টাকাটা ফেরত দিয়ে যে সরকারের গরিবসী জমি অধিগ্রহণ করতে পারবো না, অপদার্থতা, এগুলি শুধু বলে
কেন্দ্র দিচ্ছে না দিচ্ছে না টাকা পেলে যে খরচ করতে পারে না তার সলিটারি এক্সাম্পল হচ্ছে এইটা। যাই হোক, এইটা না ভেবে যে টাকা ফেরত গেছে এখন বাজার দরে তার 5 গুণ বেশি টাকা দাবি করতে হবে দিল্লির কাছে। কোনো দল না দেখে সমস্ত রাজনৈতিক দল সুন্দরবনবাসীর সবাইকে এক হয়ে দাবি করতে হবে, দিল্লিকেও দায়িত্ব দিতে হবে। দিল্লি কেন দায়িত্ব নেবে? সুন্দরবন ন্যাশনাল ইন্টারন্যাশনাল হেরিটেজ, বায়োস্ফিয়ার রিজার্ভ, রাষ্ট্রসংঘ এই স্বীকৃতি দিয়েছে। এত বড় বাধ্যবান পৃথিবীতে সুন্দরবন কোনো ভিক্ষে চাই। সুন্দরবন থেকে কয়েক লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রা হবে। গলদা, বাগদা, কাঁকড়া, পমফ্রেট, সামুদ্রিক সমস্ত জিনিসের অনুমোদন। মধু তো সব তাহলে সুন্দরবনকে রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের জন্য, রাজ্য সরকারের জন্য। আবার সুন্দরবনবাসীকে সচেতন হওয়া সেটাও খুব জরুরি। তারা বেপরা হলে হবে। এইভাবেই সুন্দরবনকে নিয়ে ভাবনা চিন্তা চলছে সবাইকে নিয়ে। আর তুমি যে কথা বলছিলে প্রতিবন্ধীটা আগে 3 ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস, থ্যালাসেমিয়া মুক্ত দেশ চাই, এই প্রচার অভিযান 1 বছর ধরে ধারাবাহিক সাইকেলে সারা ভারত, পশ্চিমবঙ্গ আগে, তারপর ভারতবর্ষ ব্যাপী হবে। এটা আমরা শুরু করতেছি। আমরা নিশ্চয়ই রেড স্কোয়াড আপনার সাথে থাকবো পাশে, আমাদের তরফ থেকে যতখানি জনসচেতনতা বাড়ানো সম্ভব করবো। সবাই আপনার মূল্যবান টাইম দেওয়ার জন্য ধন্যবাদ। বইটা